সুপ্রিয় দর্শক সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আপনারা হয়তো সবাই অবগত আছেন যে গাজীপুরের শ্রীপুরের মাওনাতে খুব চাঞ্চল্যকর একটি ঘটনা ঘটে গেল এই কয়েকদিন আগেই। এখানে একটি ইমামের মেয়েকে জোর করে তুলে নিয়ে গিয়ে দুর্বৃত্তরা এমনকি বিয়ে পর্যন্ত করানোর কথা বলা হয়েছে, কিন্তু আসল সত্যটা জেনে নিন এই ভিডিও থেকে। এখানে একটি দুর্বৃত্তরা একটি ইমামের মেয়েকে ঘরের দরজা ভেঙে তুলে নিয়ে গেল এবং নির্মম অত্যাচার করলো সেই মেয়েটির উপর। এখন আমরা প্রথমে এই মেয়েটির মুখে কিছু বক্তব্য শুনে আসবো। চলুন আমরা প্রথমে এই ভিকটিম মেয়েটির আলোচনাগুলো শুনে আসি। করছে আমি এগুলো কিছুই জানি না। স্বাক্ষর নিচে তারা আমার জোরপূর্বক সাইড নিছে, তারা হাত ধরে আমার লিখাইছে, তারা যে আমার এত ভয় দেয়া নিয়ে গেছে, আমার সাথে এতগুলো করছে, আমার বাবার বুকে পিস্তল ঠেকাইছে, এগুলোর বিচার আমি চাই। তারা আমার ধরে নিয়ে প্রথমে তার বন্ধুর বাসায় রাখছে, সুমিতার বাসায় রাখছে। পরে সুমিতার বাসা থেকে আমার নিচে রাত্রে মাগরিবের দিকে একটা রিসোর্টে, পরে রিসোর্ট থেকে রাতে 10টার দিকে আরেকটা রেস্টুরেন্টে নিয়ে আইছি। পরে রেস্টুরেন্টে না আর ওর বন্ধুরা অনেকেই, উজ্জ্বল, সুমিত ও ছিল, আবার সুহানরে মনে হয় উকিলই দিছে, এমনি বিয়ে করাইছে। আর সুহানের আব্বু ছিল, আরো বন্ধুরা ছিল, ছেলের জায়গা ছিল, বাচ্চু ছিল। আর কাজী বলতে পারি না, কোনো হুজুর কিছুই না, মানে ছেলেটা কাজী নাকি আমার সন্দেহ আছে। ওরা এই বিয়া পড়াইছে, কবুল টবুল কইছে, এগুলো আমার ভয় দেখা বলাইছে। বলছে যদি আমি এগুলো না বলি তাহলে আমার আব্বুরে আমার বাইরে তা করে মেরা লাগবো। তারপরে সেফরা লাগে আমি এই কথাগুলো বলছি। একটা নেওয়া হয়েছে থানার মধ্যে, আরেকটা নেওয়া হয়েছে বাড়িতে। যদি আমি তা করে না বাঁচাই, তা করে জেল থেকে না বার করি, তাহলে আমার আব্বুরে মেরা লাগবো, আমার ছোট ভাইরে মেরা লাগবো। তারা আমার উঠে নিয়ে গেছে, চুরি ধরে নিয়ে গেছে। যদি আমি না বলি তখনই আমার মেরা লাগবো। আমি ভয়ে তাদের সাথে গেছি। আচ্ছা, রিস্কাওয়ালা যাতে না চাইলেও রিস্কাওয়ালার অবৈধ আছে, যদি তারা নিয়ে না যায় তাহলে রিস্কাওয়ালা মেরা লাগবে। আবিদ, সুমিত, উজ্জ্বল অস্ত্র ছিল, ছুরি ছিল, বন্দুক ছিল। আমি জানি না কোর্ট ম্যারেজ কেমনে করছে, আমি এগুলো কিছুই জানি না। স্বাক্ষর নিচে তারা আমার জোরপূর্বক সাইড নিছে। এটা নিয়ে গেছিল সকালবেলা। তারপর আমরা তার পিতার মুখ থেকে তার পিতার আলোচনাগুলো শুনে আসবো। পরে আমি যখন আমার মেয়ে 1-1:30 বাজে মাদ্রাসা থেকে আসতেছে না, যখন জানতে পারলাম, পরের দিন যখন আমি আমার মেয়েকে উদ্ধার করলাম, তখন তারাই বললো যে না, আমার মেয়েকে তারা বিবাহ শাদী করায় ফেলাইছে কোর্ট ম্যারেজের মাধ্যমে। আমার মেয়েকে বিবাহ শাদী করাইছে কি জানি বলে রেজিস্টার কাবিনের মাধ্যমে। আমার মেয়েকে তারা বিবাহ করেছে এই হুজুরের মাধ্যমে। কিন্তু সাধারণ সজল ভাই, বিলাল হাজি সাহেব, তারা দীর্ঘক্ষণ প্রায় 3 ঘন্টা পর্যন্ত তাদের কাছে তথ্য প্রমাণ চাইল, কোনো তথ্য প্রমাণ দিতে পারি নাই। আমার জীবন বিপন্ন হয়ে যাক, সজল ভাই বাচ্চা রয়েছে, জিজ্ঞাসা করেন তারা কোনো প্রমাণ দিতে পারছে কিনা, আর যে কথাটা বললেন আমার মেয়ের সাথে তাদের প্রেম ঘটিত কোনো ঘটনা ছিল কিনা, খোদার কসম এরকম কোনো ঘটনা ছিল না। আমার মেয়ের সাথে তাদের যে প্রেম ঘটিত ছিল, এটা আমি যতক্ষণ পর্যন্ত মিডিয়াতে আসছি ততক্ষণ পর্যন্ত কেউ বলেনি। আমি যখন মিডিয়ায় তাদের রাজনৈতিক পরিচয় তুলে ধরছি, তখন তাদের অপকর্ম ঢাকার জন্য এবং এই জঘন্যতম অপকর্ম, জঘন্য হামলা থেকে নিজেকে বাঁচানোর জন্য আমার মেয়ের উপরে মিথ্যা তহমত দিয়ে তাদের অপকর্ম ঢাকার জন্য এই মিথ্যা তহমত দিচ্ছে। আরেকটা কথা হইলো, এই কথাটা প্রশাসনের মুখ দিয়ে, আমাদের ওসির মুখ দিয়ে বের হয়েছে, এটা বের হয়েছে মোটা অঙ্কের ঘুষের টাকার বিনিময়ে। গাজীপুরের মাওনা শ্রীপুরের এই বিষয়টি নিয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য প্রকাশ করলেন মাওলানা আব্দুল রহিম আল মাদানী। চলুন আমরা মাওলানা আব্দুল আল মাদানীর মুখ থেকে তার বক্তব্যগুলো শুনে আসি। একজন আলেম, একজন মসজিদের ইমাম সাহেব আল্লাহর নামের কসম করে বললেন যে আমার মেয়ের সাথে তার প্রেম ঘটিত কোনো বিষয় ছিল না। আপনারা একজন আলেমের কসমকে বিশ্বাস করলেন না। এমনকি তার অপহৃত যে মেয়েটি, সেই মেয়েটি তাদের কাছে ফিরে আসার পরে স্বাধীনভাবে স্টেটমেন্ট দিবে, আপনারা ভিকটিমের কাছ থেকে তাদের বক্তব্য পর্যন্ত নিলেন না। নেওয়ার আগেই আপনারা আবেগের বশবর্তী হয়ে এই করেছে সেই করেছে, আবেগের মধ্যে হিসু করে দিয়েছেন, নানা ধরনের বক্তব্য আলেমের বিরুদ্ধে, এদেরকে সামান্য একটু চোখ মারলেই বাগে চলে আসে, ইত্যাদি 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 নানান কথা দিয়ে আপনারা ভরে ফেললেন। এরপরে বিকেলের দিকে দেখলাম যে একটা সংবাদ, সেখানে চেহারাটা আফসা আফসা করে রাখা হয়েছে। তাকে কেউ জিজ্ঞেস করছে যে তুমি কি একাকে গিয়েছিলে, সে বলে একাকে গিয়েছি। এরপরে মেয়েটা যখন এই সারা বাংলাদেশের প্রতিবাদের মুখে প্রশাসন যখন তাকে ধরতে সক্ষম হলো, তাকে কবজায় আনতে সক্ষম হয়েছে, কোর্টে যখন তোলা হলো, বাবার কাছে যখন ফিরিয়ে দেওয়া হলো, ওই মুহূর্তে বাবার কাছে আসার পরে, এর মানে হচ্ছে মেয়ে যখন ওই চক্রের ফাঁদ থেকে পূর্ণ স্বাধীন হলো, তখন আসল ভিডিও ফেসবুকে প্রচার করা হলো। তখন মেয়েটি বলল যে আমার কাছ থেকে জবানবন্দি নেওয়া হয়েছে খুব জবরদস্তি করে, এবং তথা করে যে কাবিন নামার কথা বলছে এবং যে
কোর্ট ব্যারিজের কথা বলছে, আমি সেখানে কোনো সই স্বাক্ষর দিইনি। আমার কাছে একটা কাগজের মধ্যে সই নিয়েছে অত্যন্ত জবরদস্তি করে। আমাকে উঠিয়ে নিয়ে চাপের মুখে বলা হয়েছে, তুমি যদি এই মুহূর্তে এই ধরনের স্টেটমেন্ট না দাও তাহলে তোমার বাবাকে তোমার ভাইকে মেরে ফেলা হবে। এখন আপনারা কি বলবেন? অর্থাৎ মূল ভিকটিম যাকে অপহরণ করা হয়েছে সে বলছে আমাকে জবরদস্তি করা হয়েছে, সেই ব্যক্তির স্টেটমেন্ট এটা। ইমাম সাহেব আল্লাহর নামে কসম করে বলছেন যে আমার মেয়ের সাথে প্রেম ঘটিত কোনো বিষয় ছিল না। এখানে প্রেম ঘটিত বিষয় হবে সেখানে তো ভাঙচুর করা, মাথার মধ্যে পিস্তল ঠেকানো, এই ধরনের কোনো বক্তব্য আসার কথাও না। আর যদি আমরা তর্কের খাতিরে মেনে নিলাম যে ঠিক আছে, আমি তর্কের খাতিরে মেনে নিলাম যে ঠিক আছে প্রেম ঘটিত বিষয় ছিল, তাই বলে কি প্রেম ঘটিত বিষয় হলেই কোন একজন অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে তার বাবার অবাধ্য হয়ে তার বাড়ি গিয়ে হামলা করে মাথায় পিস্তল ঠেকিয়ে বাড়িঘর ভাঙচুর করে মেয়েকে অপহরণ করা রাষ্ট্রীয়ভাবে কি বৈধতা রয়েছে? আপনাদের কার্যক্রম দেখে মনে হচ্ছে যে এটা আইনত বৈধ। যেহেতু তার প্রেম ঘটিত বিষয়, তাহলে তার বাড়ি এখন ভাঙচুর করা যাবে, তাকে এখন কিডন্যাপ করা যাবে, তাকে এখন উঠিয়ে নেওয়া যাবে, তাহলে সব ধরনের কাজ করা যাবে। তারা এখন এই লাইভের জবাব কি দিবেন? এই মেয়েটি যে বললো যে আমার কাছ থেকে জবরদস্তি করে স্টেটমেন্ট নেওয়া হয়েছে, আমি এই ধরনের কোনো স্টেটমেন্ট দেইনি, তার সাথে আমাদের প্রেম ঘটিত ভালোবাসার কোনো সম্পর্ক ছিল না। এই যে বক্তব্য মেয়ে এখন দিচ্ছেন, এখন এই বক্তব্যের বিষয়ে আপনাদের বক্তব্য কি? এখন কার বক্তব্য আপনারা নেবেন? মেয়ের বাবা কসম করে বলছেন যে মেয়ের সাথে তার ওই ছেলেটার প্রেম ঘটিত কোনো বিষয় ছিল না, তার বক্তব্য আপনি নেবেন না। যাকে অপহরণ করা হয়েছে তার বক্তব্য আপনি নেবেন না। আপনি কার বক্তব্য নেবেন? আপনি ওই পুলিশ অফিসারদেরকে নেবেন যারা দলীয় স্বার্থে, ক্ষমতার লোভে কিংবা ক্ষমতাসীনদের চাপের মুখে নিরপরাধ মানুষকে অপরাধী বানাতে পারে, অপরাধীকে নিরপরাধ বানাতে পারে। আপনার কালিয়াকৈর আয়েশা মনির কথা মনে নেই? মাওলানা বিক্রমপুরী সাহেব যে আয়েশার পক্ষ হয়ে লড়াই করেছিল, সংগ্রাম করেছিল, একজন হিন্দু যুবককে বাঁচানোর জন্য প্রশাসন কতটা মরিয়া হয়ে উঠেছিল গাজীপুরে, ইতিহাস আপনারা ভুলে গেছেন। আমি প্রশাসনের সকল ভাইদেরকে আমি দায়ী করছি না, কিন্তু প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা এই ধরনের অসংখ্য লোক আছে যারা ওলামায়ে কেরামের প্রতি অ্যালার্জি রয়েছে। এখন গাজীপুরের শ্রীপুরের এই বিষয়টি নিয়ে এখন আপনাদের মাঝে কিছু বক্তব্য উপস্থাপন করবেন আরেকজন বিজ্ঞ আলেম। চলুন আমরা এই বিজ্ঞ আলেমের মুখ থেকে তার বক্তব্যগুলো শুনে আসি। এই দেশের মধ্যে আমরা অনেক সময় কোনোভাবেই নিরাপত্তা বোধ করি না। আজকে আমরা গাজীপুরের একটা দৃশ্য দেখে চোখে পানি আটকায় রাখতে পারি নাই। গাজীপুরের যে দৃশ্য হাজার হাজার মানুষকে কাঁদিয়েছে, একজন ইমাম সাহেব তার বাড়িতে হামলা চালিয়ে, ভাঙচুর চালিয়ে তার মেয়েকে পিস্তল ঠেকিয়ে অপহরণ করে নিয়ে গিয়েছে। তো এই যদি আমাদের দেশের দৃশ্য হয়, এই কথাটা বললেও তো কত কষ্ট লাগে। আল ইমামু দামিন, একজন ইমাম হচ্ছে সবচেয়ে নিরাপদ ব্যক্তি। একজন ইমাম কখনো, আপনি কি দেখেছেন যে জোহরের নামাজ 20 মিনিট পরে শুরু হয়েছে? 5টা ওয়াক্ত নামাজ যিনি দায়িত্ব নিয়ে জিম্মাদারির সঙ্গে সেকেন্ডও দেরি করে না, আগে ভাগে চলে আসে। যিনি জিম্মাদারের সাথে, দায়িত্বের সাথে যিনি নামাজ পড়ান, সেই ইমামের মেয়েকে উঠায় নেওয়া হলো। অস্ত্রের সামনে এলাকাবাসী জিম্মি হয়ে গেছে। এলাকাবাসী কি করবে? এখন চতুর্দিকে অস্ত্রের তাণ্ডব চলছে, সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে। অনতি বিলম্বে যদি এগুলোকে আপনারা আয়ত্তে আনতে না পারেন, তাহলে দেশ চালানোটা কঠিন হয়ে যাবে। আমরা গাজীপুরের এহেন কর্মকাণ্ড যেটা ঘটেছে, এটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। অলরেডি এটা নিয়ে কথা বলা শুরু হয়ে গেছে। এর আগেই তাদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসেন। অনতিবিলম্বে মানুষ যেন বোঝে এদেশে যারা সম্মানের জায়গায় আছে, মর্যাদার জায়গায় আছে, তার সঙ্গে এমন একটা কাজ করা হয়েছে, এটার তীব্র প্রতিবাদ এবং নিন্দা সারা বাংলাদেশে গণজোয়ার আকারে ঘটার আগে এদেরকে শাস্তির আওতায় নিয়ে আসেন। কিছু বিষয় নিয়ে কখনো দেরি করতে নাই। একজন ইমামের সম্মান মানি আমার নেতার সম্মান, একজন ইমামের সম্মান মানি আমার এলাকার মানুষের সম্মান, মুসলিম উম্মার সম্মান। তার সম্মান নষ্ট হয় এমন কাজ যদি একটা এলাকায় ঘটে, এলাকার প্রত্যেকটা মানুষের দায়িত্ব এটা নিয়ে প্রতিবাদ করা। গাজীপুরের মাওনা শ্রীপুরের এই বিষয়টিকে নিয়ে এখন আপনাদের মাঝে কিছু বক্তব্য উপস্থাপন করবেন ডক্টর শফিকুর রহমান। চলুন আমরা ডক্টর শফিকুর রহমানের মুখ থেকে তার বক্তব্যগুলো শুনে আসি। মাওনায় একজন ইমাম সাহেবের মেয়েকে দিনে দুপুরে তার সামনে থেকে ঘরের দরজা ভেঙে মেয়েটাকে কিডন্যাপ করে নিয়েছে কিছু দুর্বৃত্ত। আমরা খবর পেয়েছি তারা রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় এই দুর্বৃত্তপনা করেছে। বাবা বলতেছে আমার মেয়েটা যদি দুনিয়া থেকে চলে যেত এত কষ্ট আমার লাগতো না।
এখন আমার মেয়েটা কোথায় আছে আমি তো জানি না। আমি সেই দুর্ভাগা বাবা যার চোখের সামনে থেকে আমার কলিজার টুকরাকে কেড়ে নিল। আমি চেয়ে চেয়ে শুধু চোখের জল পানি ফেললাম, আমি আর কিছু করতে পারলাম না। ও বাবা, জাতি হিসাবে আমরা তোমার কাছে লজ্জিত। এখন মাওনা শ্রীপুরের এই বিষয়টি নিয়ে মুখ খুললেন মাওনা শ্রীপুরের ভারপ্রাপ্ত পুলিশ অফিসার নাসির উদ্দিন। চলুন আমরা নাসির উদ্দিনের মুখ থেকে তার বক্তব্যগুলো শুনে নিই। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির আহমেদ জানান, আমি সাংবাদিক আশরাফ বলছি, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন থেকে। আচ্ছা, ওই যে গাজীপুরের যে শ্রীপুরে যে একটা ইমাম সাহেবের মেয়ের ঘটনা, এটা নিয়ে তো সারা দেশ তোলপাড়। তো এই বিষয়ে এটা হলো উনি ইমাম সাহেব মিথ্যাচার করতেছেন। ঘটনা হলো যে ওর মেয়ে প্রেম করে বিয়ে করছে, ও ছেলের সাথে পালাই গিয়ে পরে ওরা দুই পক্ষ মেনে নিবে মানে মেয়েরা ছেলের আনাইতে। এই বিষয়গুলো উনি আমাদেরকে আগে জানান নাই। পরে ওই ছেলে মেয়েকে ওরা আনার পরে ওই লোক উনি তো আবার একটা দল করে কি বলে খেলাফত মজলিসে কি পদে আছে ওদের বৈঠকে একটা পর হলে ওরা ওদের আমাদের বরাবর নিয়ে দেবো। মেয়ের আন্ডারে বিষয়টা ওদের আইনগত বিষয়গুলো তারা হয়তো জানে না আর কি, বুঝতে পারছেন? আচ্ছা, কিন্তু উনি তো অভিযোগ তুলছেন আপনার বিরুদ্ধে, আপনি মোটা অঙ্কের টাকার বিনিময়ে ওদের পক্ষে দাঁড়াইছেন। আমি যদি ওদের পক্ষে দাঁড়াই তাহলে আমি 7 জন আসামি অ্যারেস্ট করলাম কেন? প্রথম দিনই তো মামলা নিলাম, তারপরে ছেলের মাকে অ্যারেস্ট করলাম। এখন মাওনা শ্রীপুরের এই বিষয়টি নিয়ে মুখ খুললেন গ্রামবাসী। চলুন আমরা গ্রামবাসীর বিভিন্ন মানুষের মুখ থেকে তার বিভিন্ন বক্তব্যগুলো শুনে আসি এই মাওনা শ্রীপুরের এই ইমামের মেয়েটির বিষয়ে। কারণ কতগুলো মানুষ শুধু আমার জন্য তোদের জীবন পেছনে 4 জন তো অলরেডি জেলে আছে। তাহলে তুমি মানে সব জায়গা থেকে জি চেম্বারে গেছো, জি। বাকি বিয়ে হয়েছে, বিয়ে করছে। সূত্র জানায় 14 এপ্রিলের বিয়ের বিষয়টি শুরুতেই প্রকাশ পেলে ঘটনাটি ভিন্নভাবে বিবেচনায় আসতে পারত, কিন্তু কাবিন সংক্রান্ত দ্বন্দ্ব, পারিবারিক টানাপোড়েন এবং পরবর্তী নাটকীয় পরিস্থিতির কারণে বিষয়টি জটিল আকারে নেয়। সবশেষ তথ্য অনুযায়ী দ্বিতীয়বার নিয়ে যাওয়ার পর মেয়েটি এখন শ্রীপুর থানায় পুলিশের হেফাজতে আছে। তবে ঘটনাকে ঘিরে এলাকায় উদ্বেগ বিরাজ করছে, পাশাপাশি প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবি জোরালো হচ্ছে। মেয়ের বাবা সবকিছু জানতো, সমস্ত ঘটনা মেয়ের বাবা লুকাইছে। ছেলেটা মেয়েটাকে 22,000 টাকা দিয়ে পয়লা বৈশাখের 1 সপ্তাহ আগে 22,000 টাকা দিয়ে মোবাইল কিনা দিছে, এটাও মেয়ের বাবা জানতো। এবং মেয়ের বাবা মেয়ের মা সবাই ছেলের দোকান থেকে বাকি খাইছে, একটা টাকা দেয় নাই। টাকা পয়সা যা আছে যাবতীয় খরচ সবকিছু ছেলেটা বহন করছে এতদিন। তখন মেয়ের বাবা কোথায় ছিল? তখন তো খুব ভালো লাগছে। আর এখন ওরা এগুলা যা বলছে সব মিথ্যা। মেয়ের বাবা তাদের সম্পর্কটাকে লুকতে ইমামের মেয়েকে জোরপূর্বক দরজা ভেঙে অপহরণ করার ঘটনার একদিন পরে ঘটনা ভিন্ন খাতে মোড় নিয়েছে। ভিকটিমকে উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। তদন্ত কর্মকর্তা লালচান আজকে শ্রীপুরের নয়নপুর এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করেছে। এরপর শ্রীপুর থানার ওসি জানিয়েছেন যে ভিকটিমের ভাষ্য অনুযায়ী ভিকটিম তাকে জানিয়েছে যে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। এটা ভিকটিমের পিতা হাদিউল ইসলামের বাড়ি, ভিকটিম এই বাড়িতেই থাকতো এবং এটা আবিদের দোকান। এই যে এখানে আবিদ লেখা রয়েছে, এই মুদি দোকানটা আবিদের। আজকে শুধুমাত্র ভিকটিমকে উদ্ধার করা হয়েছে, আবিদকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে আবিদের পরিবারের যারা আত্মীয় স্বজন রয়েছে এবং ভাড়াটিয়া রয়েছে তারা বলছেন যে ভিকটিম যে ফারিহা ইমামের মেয়ে, তাকে মোবাইল ফোন কিনে দিয়েছিল আবিদ এই ঘটনার আরো 1 সপ্তাহ আগে, এবং এর পরপরই গত 1 বৈশাখে আবিদের সাথে চলে যায় ভিকটিম ফারিহা। এরপরে তাদের বিয়ে মেনে নেওয়া হবে এই শর্তে ভিকটিমদেরকে উদ্ধার করা হয়। টিমকে আটক রাখে তার পিতা হাদিউল ইসলাম। পরে তাকে ব্ল্যাকমেল করা হয়, তাকে বলা হয় যে তার বাবা গলায় বটি ধরে এবং বলে যদি আবিদের সাথে সে চলে যায় বা বিয়েতে সে রাজি হয় তাহলে সে কোনোভাবেই সে তার জীবন রাখবে না। এরপরে তার পিতাকে বাঁচাতে সে আবিদকে ফোন করে বলে যে এই সম্পর্ক তারা রাখতে চায় না। এরপরেই আবিদ সদল বলে হানা দিয়ে মব সৃষ্টি করে দরজা ভেঙে সে তার বিয়ে করা বউকে নিয়ে যায় বলে দাবি আবিদের পরিবারের এবং ভাড়াটিয়া যারা রয়েছে তারা জানিয়েছেন এই কথা। আমরা সরাসরি তাদের বক্তব্যে চলে যাচ্ছি। যাই না, তখন তার ছেলে তার বন্ধু বান্ধব ব্রাঞ্চে তার বন্ধু বান্ধবী নিয়ে বিয়ে করাইছে। তার ছেলের মা বলছে, এটা আমি বলতেছি এটা ছেলের মা বলছে তোমরা নিয়ে আমার ছেলের বিয়ে করাইছো, আমার বউ আমার ঘরের ইজ্জত, আমার বউরে তোমরা কেমনে এনে দিবা, তোমরা এনে দিবা। ছেলের মা এই কথা বলছি। ছেলের বন্ধু বান্ধবরাও গিয়া কইছে যে যেহেতু যেটা হওয়ার কাম হয়ে গেছে গা, এখন আপনারা হাউস আইন ছেলের মেয়ে দুজনই রাজি বিয়ে করে লাইছে, এখন এটা মাইনা নিন। ছেলের বাবা মেয়ের বাবা মাইনা নিব না, ওগরে গালিগালাজ করছে, প্রায় একরকম ওগর গায়ে হাত দেওয়ার মতো। এখনকার যুগে ছেলের তো শরীরে রক্ত গরম, ওরা দিব না জানো, ওরা রাগ করছে, ওরা কইছে যেহেতু হাউসে দিব না তাহলে থালা ভাঙ্গা নিয়ে যাও তোমার বউ, তুমি কেমনে নিবা এটা তুমি। তালা ভাঙা আয়ার বহে নিয়ে গেছে, তালা ভাঙার কি আছে? বিয়ে করছে বউ নিবি, সম্পর্ক ছিল না। সম্পর্ক ছাড়া একজন মেয়ের বিয়ে করতে পারে? আপনি যদি রাজি না থাকেন আমি আপনি নিয়ে যেতে পারবো। আপনি রাজি থাকার কারণে আপনার আমি নিয়ে গেছি, ঠিক আছে? আরে ভাই আমি বিয়ে করছি, আমি আপনি নিব না নাকি? মানে তার ওয়াইফকে সে নিয়ে গেছে, তার ওয়াইফ তো সে নিয়ে গেছে, আপনার ওয়াইফ আপনি নিয়ে যাবেন না? অবশ্যই নিয়ে যাবেন। আপনি আপনার ওয়াইফে নিয়ে গেছেন, এটা আরো কোনো সমস্যা। মেয়ের বাবা গোপন করছে, মেয়ের বাবা তত্ত্ব গোপন করছে, মেয়ের তো সম্পর্ক বিয়ে করছে, সম্পর্ক করছে। মেয়ে কি বাবা জানে না? মেয়ের বাবা মা জানে না?
যে মেয়েরা যে সম্ভব হচ্ছে এখানে দোকান মেয়েরা যে ফুসকি পারে যে কথা বলে মোবাইলে কথা বলে দুইজনে মানে ছেলে মেয়ে উভয় রিলেশনে আছে এলাকার সবাই জানে মেয়ের বাপ মা সবাই জানে যখন দোকান থেকে সবকিছু নিয়ে দিত খাইতো মেয়েটা মেয়ের ফ্যামিলি সবাই বাপ মা সবাই এভরিথিং সবাই জানে তখন ভালো লাগছে এখন যখন আমার বাইরে বিয়ে করছে এখন তারা মানতে পারতেছে না কেন কিন্তু যখন রিলেশনে ছিল সবাই জানে মেয়ের ফ্যামিলি ছেলের ফ্যামিলি এলাকার আরো সবাই অনেকে সবাই জানে যে রিলেশনে আছে জোর করে না প্রথমে এটা সবাই জানে এই কোনোভাবেই ভ্রুক্ষেপ না করে প্রশাসন আমাদের কারো কথাকে উপেক্ষা করে আমাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করে এখন পর্যন্ত তার মেয়েকে একজন আলেমের একজন ইমামের মেয়েকে এখন উদ্ধার করতে পারেনি। আজকে যারা সংবিধান নিয়ে এবং এই ক্ষমতায় বসে যারা আজকে যে বাংলাদেশটাকে নিজের আপনারা প্রত্যেকেই তো এই বিষয়গুলো অবগত হয়েছেন। অবশ্যই আপনারা নিজের বিবেক দিয়ে প্রশ্ন করবেন যে আসলে ঘটনাটা কতটুকু যুক্তিসঙ্গত ছিল। আসলে এই ছেলেটা এই মেয়েটার সাথে যে আচরণটা করলো এই আচরণটা আসলে কি আইনগত নাকি আইন বিরোধী? অবশ্যই আপনারা প্রত্যেকে কমেন্টসে বলে যাবেন।